নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লেখা দুটি গল্প একসাথে। শুরু করছি প্রথম গল্প, ভালোবাসার গল্প। নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না। দমকা বাতাস দিচ্ছিল, খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে। কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কে আসবে? মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে, এখনো তাই করছে। রঞ্জু আবার বলল, কে আসবে সন্ধেবেলা? নীলু থেমে থেমে বলল, আমার বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখতে আসবে। রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না। সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আসুক না। আসুক না মানে? যদি আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু গম্ভীর হয়ে বলল, পছন্দ করবে না মানে? তোমাকে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে। নীলু রেগে গিয়ে বলল, তোমার মতো যারা গাধা, শুধু তাদের চোখই ট্যারা হবে। রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল। নীলু বলল, আস্তে হাঁটো না, দৌড়াচ্ছ কেন? রঞ্জু এই কথাতেও হেসে উঠল। কি কারণে জানি তার আজ খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে। গুনগুন করে গানের কি একটা সুর ভাজল। সচরাচর এরকম দেখা যায় না। রাস্তায় সে ভারিক্কি চালে হাঁটে। নীলু, সিনেমা দেখবে নাকি একটা? না। চলো না যাই। নীলু চুপচাপ হাঁটতে লাগলো। কথা বলো না যে, দেখবে? হুম, বাড়িতে বকবে। কেউ বকবে না। মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিচ্ছু বলে না। কে বলেছে তোমাকে? আমি জানি, তখন মায়েদের মন খুব খারাপ থাকে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, এইসব সেন্টিমেন্টের ব্যাপার তুমি বুঝবে না। চলো একটা সিনেমা দেখি। না। বেশ, তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে চা খাওয়া যাক। নীলু সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, খুব পয়সা হয়েছে দেখি। রঞ্জু আবার হেসে উঠল। পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, কি ভেবেছো তুমি, রোজ রোজ তোমার পয়সা চা খাবো? এই দেখো। দুটো 50 টাকার নোট বের হলো। নীলু কোনো কথা বলল না। তুমি এত গম্ভীর কেন নীলু? তোমার মতো শুধু শুধু হাসতে পারি না। বাসায় যাব, এখন চাটা খাবো না। প্লিজ নীলু, এরকম করো কেন তুমি? রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। রঞ্জু ছেলে মানুষদের মতো খুশি হয়ে বলল, বেশ হয়েছে, যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি। সে এবার আরাম করে আর একটা সিগারেট ধরালো। নীলু বলল, এইটা নিয়ে কটা সিগারেট খেলে? এটা হচ্ছে ফিফথ। সত্যি? হুম। গা ছুঁয়ে বলো। আহ, কি সব মেয়েলি ব্যাপার, গা ছুঁয়ে বলে কি হয়? হোক না হোক, তুমি বলো। রঞ্জু ইতস্তত করে বলল, আর সিগারেট খাবো না। ওয়ার্ড অফ অনার, মার্দ কা বাত হাতি কা দাঁত। তারা রেস্টুরেন্ট থেকে বেরোলো সন্ধ্যার ঠিক আগে আগে। বৃষ্টি নেই, নিয়ন আলোয় ভেজা রাস্তা চিকচিক করছে। রঞ্জু বলল, রিক্সা করে একটু ঘুরবে নীলু? হুম। বেশ, চলো রিক্সা করে তোমাকে ঝিকাতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পরে কেউ দেখুক। সন্ধ্যাবেলা কে দেখতে পাবে? একটা রিক্সা ডাকি? আচ্ছা, ডাকো। রিকশায় উঠতে গিয়ে রঞ্জু দেখল নীলুর চোখ দিয়ে জল পড়ছে। সে দারুণ অবাক হয়ে গেল। কি ব্যাপার নীলু? খুব খারাপ লাগছে, কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে।
রঞ্জু দরাজ গলায় হেসে উঠল। করুক না পছন্দ, আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর আমাকে তুলবে কোথায়, খাওয়াবে কি? দুটো টিউশন ছাড়া আর কি আছে তোমার? এমএ ডিগ্রিটা আছে, সাহস আছে, আর আর কি? আর আছে ভালোবাসা। নীলু এবং রঞ্জু দুজনেই এবার একত্রে হেসে উঠল। রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আর একটা সিগারেট ধরালো। নীলু মৃদু স্বরে বলল, এই তোমার সিগারেট ছেড়ে দেয়া, ফেলো এক্ষুনি। এটাই লাস্ট ওয়ান। হুম। রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেলল রাস্তায়। পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা, কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেল সকাল থেকে। নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিস গেলেন না। নীলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না। এই বিয়ের যিনি উদ্যোক্তা, নীলুর বড় মামা, তিনিও সাত সকালে এসে হাজির। নীলু তার মামাকে খুব পছন্দ করে, কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন, কিরে নীলু বেবি, কি খবর, তখন নীলু শুকনো মুখে বলল, ভালো। মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। শাড়ি কি জন্য মামা? আনলাম একটা ভালো শাড়ি, এই শাড়ি পরে সন্ধ্যাবেলায় যখন যাবি ওদের সামনে। নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো। রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ করছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে। আজ নীলু দেখল রেহানা ভাবির মুখ খুব গম্ভীর। নীলু পাশে এসে বসতেই সে বলল, তোমার ভাই কাল রাতে আমাকে একটা চড় মেরেছে, তোমার বিশ্বাস হয় নীলু? নীলু স্তম্ভিত হয়ে গেল। রেহানা বলল, তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে। নীলু বলল, দাদাটা একটা অমানুষ, অভাবে এরকম হয়েছে ভাবি, তুমি কিছু মনে করো না। না, মনে করব কি, আমার এত রাগ টাগ নেই। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রেহানা এক সময় বলল, তোমার ভাই 5 টাকা মানত করেছে, তোমাকে যদি ওদের পছন্দ হয় তাহলে 5 টাকা ফকিরকে দেবে। নীলু কিছু বলল না। রেহানা বলল, পছন্দ তো হবেই, তোমাকে পছন্দ না করলে কাকে করবে? তুমি কি আর আমার মতো? কত মানুষ যে আমাকে দেখলো নীলু, কেউ পছন্দ করলো না। শেষকালে তোমার ভাই পছন্দ করলো। সুন্দর টুন্দর তো সে বোঝে না। নীলু হেসে উঠল। রেহানা বলল, চা খাবে? নীলু জবাব দিল না। তোমাকে চা খাওয়ানোর সুযোগ কি আর হবে? বড়লোকের বউ হবে। মামা বলেছেন ওদের নাকি দুটো গাড়ি, একটা ছেলেরা ব্যবহার করে, একটা বাড়ির মেয়েরা। নীলু চুপ করে রইল। রেহানা বলল, ছেলের একটা চাচা হাইকোর্টের জাজ। হাইকোর্টের জাজ দিয়ে আমি কি করব ভাবি? তুমি যে কি কথা বলো নীলু, হাসি লাগে। দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। তাকে খুব উদ্বিগ্ন মনে হলো। নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছে কেন। একটা ছেলে মোটা মাইনের একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘরবাড়ি থাকলেই এরকম করতে হয় নাকি? অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগলো। বললাম একটা ফুলদানিতে ফুল এনে রাখতে, এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা? টেবিল ক্লথটা ইস্ত্রি করে রাখতে পারোনি? নীলুর বড় মামা অনেকবার তাকে বুঝালেন কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে, কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে। নীলুর রীতিমতো কান্না পেতে লাগলো। সাজগোজ করাবার জন্য মামি এলেন বিকালবেলা। সন্ধ্যা হবার আগেই নীলু সেজে গুজে বসে রইল। সমস্ত ব্যাপারটা যেরকম ভয়াবহ মনে হচ্ছিল সেরকম কিছুই হলো না। ছেলের বাবা খুব নরম গলায় বললেন, কি নাম মা তোমার? নীলাঞ্জনা। খুব কাব্যিক নাম, কে রেখেছে?
বাবা। তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন। ছেলে নিজেও এসেছিল। নীলু তার দিকে চোখ তুলেও তাকাতে পারল না। চা পর্ব শেষ হবার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্র মহিলা বলছেন, খুব পছন্দ হয়েছে আমাদের। আগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? নীলুর কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। রেহানা রান্নাঘরে বসেছিল। নীলুকে দেখেই বলল, টিপটা ভেঙে দু টুকরো হয়েছে। তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি অলক্ষণ! ওমা, কাঁদছো কেন? কি হয়েছে? নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল, ভাবি, আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছা হয়। তুমি দাদাকে বলো ভাবি। আমি? আমার সাহস হয় না। হায়রে, কি করি! নীলু, চুপ নীলু, ভালো করে সব ভাবো। এক্ষুনি জানাজানির কি দরকার? আমি ভাবতে পারি না ভাবি। নীলু এ কদিন কলেজে যায়নি। দিন সাতেক পর যখন প্রথম গেল, ক্লাসের মেয়েরা অবাক হয়ে বলল, বড্ড রোগা হয়ে গেছিস তুই, অসুখ বিসুখ নাকি? সে চুপ করে রইল। কেমন গোল গোল মুখ ছিল তোর, এখন কিরকম লম্বাটে হয়ে গেছে, কিন্তু বেশ লাগছে তোকে ভাই। ক্লাসে মন টিকল না নীলুর। ইতিহাসের অনিল স্যার ঘুম পাড়ানোর সুরে যখন গুপ্ত ডায়নিস্টি পড়াতে লাগলেন, তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়ালো। স্যার, আমার খুব শরীর খারাপ লাগছে, বাসায় যাব। অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন। বেশি খারাপ? সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যাবে? না স্যার, একাই যাব। নীলু ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এসে দেখে কলেজের গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে, শুকনো মুখ, হাতে একটা কাগজের ঠোঙা। গত 3 দিন ধরে আমি রোজ একবার করে আসি তোমাদের কলেজে। নীলু বলল, এই কদিন আসিনি, শরীর ভালো না। দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল। তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে বলল, আগস্ট মাসের 9 তারিখে তোমার বিয়ে। কে বলল? কার্ড ছাপিয়েছ তোমরা, রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি। নীলু চুপ করে রইল। রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না। কোনো মতে বলল, কার্ড দেখেও আমার বিশ্বাস হয়নি, তুমি নিজে মুখে বলো। নীলু মৃদু স্বরে বলল, না সত্যি না, তোমাকেই বিয়ে করব আমি। কবে? আজই। রঞ্জু স্তম্ভিত হয়ে বলল, তোমার মাথা ঠিক নেই নীলু। মাথা ঠিক আছে, কোর্টে মানুষ কিভাবে বিয়ে করে আমি জানি না। রঞ্জু বলল, চলো আমার মেসে, কি হয়েছে সবটুকু শুনি। সে নীলুর হাত ধরল। রঞ্জুর নয়াপল্টনের মেসে নীলু আগে অনেকবার এসেছে। দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে, কিন্তু আজকের মতো কুলকুল করে ঘামেনি কখনো। রঞ্জু বলল, তোমার শরীর খারাপ হয়েছে নীলু, বড্ড ঘামছো। আমার কিছু হয়নি। চা খাবে? চা দিতে বলবো? হুম, পানি খাবো। রঞ্জু পানির গ্লাস নিয়ে এসে দেখে নীলু হাত পা এলিয়ে বসে আছে, চোখ ঈষৎ রক্তাভ। পানির গ্লাস হাতে নিয়ে সে ভাঙা গলায় বলল, রেবা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে? হুম। আর কি বলেছে সে? বলেছে তোমাকে নাকি ফর্সা মতন রোগা একটা ছেলের সঙ্গে দেখেছে। নীলু বলল, ওর নাম জামশেদ, ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমার। রঞ্জু কিছু বলল না। নীলু বলল, ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কি করবে? কি করব মানে? নীলু ভীষণ অবাক হয়ে বলল, কিছু করবে না তুমি? তোমার শরীর সত্যি খারাপ নীলু, তুমি বাসায় যাও, বিশ্রাম করো।
নীলু রিকশায় উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি তোমার সঙ্গে আসবো, বাসায় পৌঁছে দেব? উহুম। নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন। হিরণপুর থেকে খালারা এসেছে। বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই। নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগলো। সন্ধ্যায় চা খেতে বসে সেজো খালার হাসির গল্প শুনে উচ্চ গলায় হাসল। কিন্তু রাতের বেলা অন্য রকম হলো। সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল। রেহানা বেরিয়ে এসে অবাক হয়ে বলল, কি হয়েছে নীলু? নীলু ধরা গলায় বলল, বড্ড কষ্ট হচ্ছে ভাবি। রেহানা নীলুর হাত ধরল, কোমল স্বরে বলল, ডাকবো তোমার দাদাকে, কথা বলবে তার সঙ্গে? ডাকো। নীলু দাদার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন। অবাক হয়ে বললেন, কিরে নীলু, কিছু হয়েছে? নীলু বলল, কিছু হয়নি দাদা, তুমি ঘুমাও। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। শুরু হচ্ছে পরবর্তী গল্প। হুমায়ুন আহমেদের লেখা বিনার অসুখ। বিনার বয়স 21। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ত। বিনার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন, বিনা, তোর কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় থেকে পড়াশোনা কর, পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে, যাওয়া না যাওয়া একই। বিনা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি আচ্ছা। মামার কথার উপর কথা বলার সাহস বিনার নেই। তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন। গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন। তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে। বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও মামাকেই দিতে হবে। বিনার বাবা প্যারালাইসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন। তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না। তিনি সবার কাছ থেকে টাকা নেন, কাউকে কিছু দেন না। ইদ্রিস সাহেব বললেন, বিনা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে। আর শোন, কলেজে না যাওয়া নিয়ে মন টন খারাপ করিস না, মন খারাপের কিছু নেই। জি আচ্ছা মামা। বিনা শরবত আনতে চলে গেল। তার মনটা অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ সে বুঝতে পারছে না, জিজ্ঞেস করার সাহসও নেই। দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কি করবে? শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিক হয়ে গেছে। গফর গায়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না। বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয়। গফর গায়ের ওই ছেলেটিকে বিনার একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন পশু পশু চেহারা। সোফায় বসেছিল দুটি হাঁটুতে দু হাত দিয়ে। মুখ একটু হাঁ হয়েছিল, সেই হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিহবা। বিনার দিকে এক পলক তাকাতেই বিনার বুক ধক করে উঠল। মনে হলো একটা পশু জিভ বের করে বসে আছে। তার নাকে ঝাঁঝালো গন্ধও এসে লাগলো। গন্ধ ওই লোকটার গা থেকে আসছিল। টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ। গা কেমন ঝিমঝিম করে। লোকটা তাকে কোনো প্রশ্ন করল না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই, সাপের যেমন চোখের পাতা থাকে না সেরকম। লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন। একজন বিনাকে ডাকতে লাগলেন আন্টি। চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে তখন ভয়ঙ্কর রাগ লাগে, কোনো কথারই জবাব দিতে ইচ্ছা করে না। মিনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল, কারণ মামা তার পাশেই বসে আছেন। মামা বসেছেন সোফার ডান দিকে, সে বাঁ দিকে। প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায়ই নেই। তারপর আন্টি,
রবি ঠাকুর কোন সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে? জি না। 1913। অবশ্যই 1913-তে না পেয়ে 1931-এ পেলেও কিছু যেতে আসতো না। তবু তারিখটা জানা দরকার। এটা হচ্ছে জেনারেল নলেজ। মেয়েরা শুধু রান্না বান্না করবে তা তো না, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন? না। এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়েন না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আন্টি। বিনা কিছু বলল না। মামা পাশে বসে আছেন এই ভয়েই বলল না। কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই খবরের কাগজ পড়ে না। এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না। মামা রাগ করবেন। ইদ্রিস সাহেব বললেন, মা বিনা, ইনাদের চা মিষ্টি দাও। 4-5 জাতের মিষ্টি টেবিলে সাজানো। বিনা প্লেট উঠিয়ে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করল। থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল। বিনা লক্ষ্য করলেন লোকটির আঙুলের নখ কালচে ধরনের। নখের মাথা পাখির নখের মতো ছুঁচালো। বিনার গায়ে সত্যি সত্যি কাঁটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাড়ির কারোর সঙ্গেই কোনো আলাপ করলেন না। ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব। বাসার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলেন না। নিজে যা ভালো বুঝেন তাই করেন। এই যে তিনি আজ বিনার কলেজ যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বলবেন না। ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপের ফল হলো সময় নষ্ট। কি দরকার সময় নষ্ট করে? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে। সব মিলিয়ে 7 জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, 4 কন্যা, তার এক ছোট বোন এবং কাজের একটি মেয়ে। তার বাসায় 2টি বিড়াল থাকে। সেই বিড়াল দুটিও মেয়ে বিড়াল। সঙ্গত কারণেই ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন। চারদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার ভালো লাগে না। তিনি তার ব্যবসা, তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না। দিন 15 বিনার খুব ভয়ে ভয়ে কাটল। কে জানে, হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেও পারে। রং মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া মায়া, লম্বা হালকা পাতলা শরীর। সাজলে তাকে ভালোই লাগে। পছন্দ করে ফেললে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে, মামি, মামা কি কিছু বলেছে? বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা। অতি সহজ কথাও তিনি বুঝেন না। একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকান যে মনে হয় যেন অথই জলে পড়েছেন। বিনার প্রশ্নের সহজ উত্তরে তিনি বললেন, কিসের কথা রে? ওই যে শুক্রবারে যে আসলো। কে আসলো শুক্রবারে? 3 জন লোক আসলো না? 3 জন লোক আবার কখন আসলো? বিয়ের আলাপ নিয়ে আসলো না? ও আচ্ছা, মনে পড়েছে। না, কিছু বলে নাই। তোর মামা কি কখনো কিছু বলে? হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তোর মামা আগে ভাগে কিছু বলবে? কোনো দিন না। মাসখানেক কেটে যাবার পরও বিনার ভয় কাটল না। মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবে, বিনা, তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম, শ্রাবণ মাসের বার মঙ্গলবার, তুই তোর বাবাকে চিঠি লিখে দে। বিনা আতঙ্কে আতঙ্কেই ভয়াবহ কিছু দুঃস্বপ্ন দেখল।
এই দুঃস্বপ্নগুলির প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর একটা ছেলের সঙ্গে। বাসর ঘরে সে আর ছেলেটা থাকে, আর সবাই চলে যায়। লজ্জায় সে মাথা নিচু করে থাকে। তখন তার স্বামী আদুরে গলায় বলে, লজ্জায় দেখি মরে যাচ্ছ, এই তাকাও না আমার দিকে, তাকাও। সে তাকায়। তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায়। মানুষ কোথায়? একটা কুকুরের মতো পশু থাবা গেড়ে বসে আছে। হাঁ করা মুখের ভেতর কুচকুচে কালো একটা জিহ্বা। জিহ্বা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। পশুটার মুখ ছুঁচালো। তার গা থেকে টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। স্বপ্নে মানুষ গন্ধ পায় না, কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত। তীব্র কটু গন্ধেই একসময় ঘুম ভেঙে যেত। প্রায় 1.5 মাস এরকম আতঙ্কে কাটল। তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল। কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন, বিয়েটা ভেঙে দিলাম। হাসিনা বললেন, কার বিয়ে ভেঙে দিলে? বিনার। ওই যে 3 জন এসেছিল শুক্রবারে, খুব চাপাচাপি করছিল। মেয়ে নাকি তাদের খুব পছন্দ। ওদের বাড়ির ভালো অবস্থা। গফরগাঁয়ের কাপড়ের ব্যবসা আছে। গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে। বড় বড় আত্মীয় স্বজন। তাহলে বিয়ে ভেঙে দিলে কেন? ছেলের গায়ে বিশ্রী গন্ধ। ঘোড়ার আস্তাবলে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, সেই রকম। যে কবার এই ছেলে আমার কাছে এসেছে, এই রকম গন্ধ পেয়েছি। কি দরকার? হাসিনা দুঃখিত মুখে বললেন, আহা, গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে? ভালো মতো সাবান দিয়ে গোসল দিলেই তো গন্ধ চলে যায়। ইদ্রিস সাহেব কড়া গলায় বললেন, যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি? মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে, সব কিছুর মধ্যে কথা বলবে না। রাগ করছো কেন? রাগ করার মতো কি বললাম? চুপ! আর একটাও কথা না। ইদ্রিস সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসলেন। তবে বিনার আনন্দে সীমা থাকে না। যাক, শেষ পর্যন্ত লোকটার সঙ্গে বিয়ে হচ্ছে না। মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায়। মামা কথা না বললেও মানুষ খারাপ না। কে জানে, এই যে তাকে কলেজ যেতে নিষেধ করেছেন, এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে। মামা যদি শুধু কারণটা বলতো, কিন্তু মামা বলবে না। অদ্ভুত মানুষ। নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হওয়ার রহস্য জেনে ফেলল। ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন। খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল। পাক জানাবেশো দুলাভাই, আমার সেলাম জানিবেন। পর সমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটা বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে। বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে, কিন্তু ইহা ছাড়া অন্য উপায় দেখিলাম না। এখন আপনাকে কারণ বলিতেছি। জাবেদ আলী নামক গোফরগাঁয়ের জৈনিক যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল। পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল। একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে। উক্ত জাবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায়। ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল। আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই। একবার যদি অ্যাসিড জাতীয় কিছু দেয়, তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না। যাহা হোক, আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করিবেন না। আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি। তিনি বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না। আগেকার মতো কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করে না। আপনার শরীরের হাল অবস্থা এখন কি? শরীরের যত্ন নিবেন। বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না। চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগলো।
কি সর্বনাশের কথা! ওই লোক তার পিছনে পিছনে যায়। কই, সে তো একদিনও টের পায়নি। আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো? সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই, কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে। আগে জানলে তাও যেত না, ঘরে বসে থাকতো। অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো। বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলা ঠিক হবে না। সে যদি বুদ্ধিমতী মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যই ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন। এই জাতীয় ভুল তিনি কখনো করেন না। বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। আগের ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগলো। এবারের স্বপ্নে আরও সব কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো। এমন হলো যে ঘুমোতে পর্যন্ত ভয় লাগে। হাসিনা বললেন, কি হয়েছে তোর বলতো? মিনা ফ্যাকাশে হাসি এসে বলল, কই কিছু হয়নি তো। তুই তো শুকিয়ে চটি জুতা হয়ে যাচ্ছিস। তোর তো আর বিয়েই হবে না। এরকম শুকনো মেয়েকে কে বিয়া করবে বল? গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলো হচ্ছে বদের বদ, ঝাঁটা মারি এদের মুখে। মিনার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। বিনাও খাপ খাইয়ে নিল। সারাদিন ৩ কামরার ঘরেই সময় কাটে। বাইরের বারান্দায় ভুলেও যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে। তার ভয়, বারান্দায় দাঁড়ালে যদি লোকটা তাকে দেখে ফেলে। এত সাবধানতার পরও একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকাতে দেয়া হয়েছে। হাসিনা বললেন, বৃষ্টি এসেছে, কাপড়গুলো নিয়ে আয় তো বিনা। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জরুল গাছের নিচে লোকটি দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে বিনার দিকে। মুখ হাঁ হয়ে আছে। দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে। বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন বলল। বিনা চিৎকার করে ঘরে ঢুকলো। ঘণ্টাখানেকের মধ্যে তার জ্বর উঠে এলো ১০৩। হাসিনা বললেন, এটা কেমন কথা? লোকটা তো বাঘও নয়, ভাল্লুকও নয়। তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? বিনা বিড়বিড় করে বলল, আমি জানি না মামি, কেন এত ভয় লাগছে আমার আমি জানি না। আপনি আমাকে ধরে বসে থাকেন, কেমন যেন লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন। কাউকে কিছুই বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন। বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন এবং রাত ৯:৩০টার সময় বললেন, একটা সুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো। রাত ১১টায় বাহাদুরাবাদ এক্সপ্রেস। বিনাকে দেশের বাড়িতে রেখে আসি। হাসিনা হতভম্ব হয়ে বললেন, আজ রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, আজ রাতে নয়তো কি পরশু রাতে নাকি? জোবেদ হারামজাদা বড় বিরক্ত করছে। আমি আরও কয়েকদিন দেখেছি। আজ রাতে যাওয়ার কি দরকার? কাল যেও। কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি? তোমরা মেয়ে মানুষরা যা বোঝো না শুধু সেটা নিয়ে কথা বলো। কাপড় গুছিয়ে দিতে বলেছি, গুছিয়ে দাও। বিনার জ্বর। জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন, কথাবার্তা বলে লাভ হবে না। বিনা ১০২.৫ জ্বর নিয়ে বাহাদুরাবাদ এক্সপ্রেসে উঠল। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সেই জ্বর বেড়ে হলো ১০৪.৫। ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখে পরদিনই তাকে চলে আসতে হলো। বিনা সপ্তাহখানিক জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল। মুখে রুচি নেই, যা খায় তাই বমি করে ফেলে দেয়। রাতে ঘুম হয় না, প্রায় রাতেই জেগে জেগে কাটিয়ে দেয়।
চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। এই সময় তার ভয়ের অসুখ হয়। সারাক্ষণই ভয় লাগে। কোনো কারণ ছাড়াই বাতাসে জানলার পাট নড়ে উঠল। বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। সে আতঙ্কে অস্থির হয়ে যায়। প্রচণ্ড ঘাম হয়। বিনাদের এই বসতবাড়িটা খুবই পুরনো। বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন। অনেকখানি জায়গা নিয়ে বাড়ি। পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয়। একতলার ৩টি ঘর শুধু ব্যবহৃত হয়। দোতলার ঘর সব তালাবন্ধ থাকে। একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন। প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হওয়ার তার কোনো উপায় নেই। অন্য একটা ঘরে বিনা আর বিনার দূর সম্পর্কের মামি মরিয়ম থাকেন। ঘরের কাজকর্ম করার জন্যে বাতাসি নামের এক কম বয়সী একটা মহিলা থাকে। তার চোখে অসুখ আছে। রাতে সে কিছুই দেখে না। বাড়িতে মানুষ বলতে এই 4টে প্রাণী। সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে। দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয়। মনে হয় খড়ম পড়ে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবু তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণেই হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলে, জানি না। মনে হয় ইঁদুরের শব্দ, তাই না মামি? হতেও পারে। অন্য কিছু কি? সন্ধ্যাবেলায় এদের নাম নিও না মা। খারাপ বাতাস হতে পারে। খারাপ বাতাস? এতদিনের পুরনো বাড়ি, উপরের ঘরগুলান খালি পইরা থাকে। কেউ বাতি দেয় না। ঘরে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয়। বাতি দেয় না কেন? বাতি দিলেই তো হয়। কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি। আচ্ছা, দিমুনে। এখন ঘুমাও। বিনা শুয়ে থাকে। ঘুম আসে না। রাত যতই বাড়তে থাকে দোতলার শব্দ ততই বাড়তে থাকে। সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি। গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গোঙানির মতো শব্দ করেন। সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয়, যেন বিনার বাবা নয়, অন্য কেউ শব্দ করছে। সেই অন্য কেউ মানুষ গোত্রীয় নয়। এক ধরনের চাপা হাসিও শোনা যায়। বিনাদের স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে। স্নানঘর বিনার খুব প্রিয়। শ্যাওলা ধরা দেয়াল ঘেরা ছোট্ট চারকোনা একটা জায়গা। ভেতরে চৌবাচ্চা আছে। স্নানের ঘরের ছাদটা ছিল টিনের। গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে। সেই ছাদ আর ঠিক করা হয়নি। গোসলের সময় মাথার উপর থাকে খোলা আকাশ। ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে। মগ ডুবালেই চৌবাচ্চা থেকে আলো ঠিকরে পড়ে চারিদিকে সবুজ দেওয়ালে। বিনার বড় ভালো লাগে। দুপুরবেলা বিনার অনেকখানি সময় এই গোসল ঘরটায় কেটে যায়। রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে। রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না। এক দুপুরবেলায় এই গোসল ঘরেতেই অস্বাভাবিক একটা ঘটনা ঘটল। বিনা গোসল করছে। চারদিক শুনশান নীরবতা। ঘন নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্চায়। বিনার চমৎকার লাগছে। শরীরটা আগের মতো দুর্বল লাগছে না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করল। বিনা মাথায় পানি ঢালল, ঠান্ডা পানি। শরীর কেঁপে উঠল। আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল। অদ্ভুত হলেও গন্ধ চেনা। এই গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল।
নির্জন গোসল ঘরটায় এই গন্ধ এলো কোথা থেকে? পোড়া কাঠকয়লার সঙ্গে মেশানো নষ্ট দুধের মিশ্র গন্ধ। বিনা মগ ছুঁড়ে ফেলে গোসল ঘরটার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এক মুহূর্তও না। আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। ছিটকিনি নামানো হয়েছে। বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ দরজা এক চুলও নড়ছে না, যেন কেউ তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করার চেষ্টা করল, গলা দিয়ে শব্দ বেরুল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা তো নড়লই না, কোনো শব্দ পর্যন্ত হলো না। অথচ ঘরে অন্য এক রকমের শব্দ হচ্ছে, যেন কি একটা পড়ছে চৌবাচ্চায়। টুপটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো। কি পড়ছে? কিসের শব্দ হচ্ছে? বিনা হতভম্ব হয়ে দেখল টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমশই ঘোলা হয়ে উঠেছে। কেউ একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার গা থেকে। বিনা এই দৃশ্য দেখতে চায় না। সে কিছুতেই উপরের দিকে তাকাবে না। সে জানে উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে, এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত, অভিজ্ঞতার অতীত। ভারী শ্লেষ্টাজড়িত স্বরে কেউ একজন যেন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার গা থেকে। ডাকলো, বিনা, ও বিনা। শব্দ উপর থেকে আসছে। কেউ একজন বসে আছে গোসলখানার দেয়ালে। যে বসে আছে তাকে বিনা চেনে না, দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে। ও বিনা, বিনা। বিনা তাকালো। হ্যাঁ, ওই লোকটাই বসে আছে। তবে লোকটার মুখ পশুর মতো নয়, মায়ামাখা একটা মুখ। বড় বড় চোখ দুটো বিষণ্ণ ও কালো। লোকটি পা ঝুলিয়ে বসে আছে। পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো। চাপ চাপ রক্ত সেই থ্যাতলানো পা বেয়ে চৌবাচ্চার জলে পড়ছে। লোকটি ভারী শ্লেষ্টাজড়িত স্বরে ডাকল, বিনা, ও বিনা। বিনা জ্ঞান হারালো। তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে। চোখ মেলে দেখল আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন। তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে। ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন, কি হয়েছে রে মা? বিনা ফুপাতে ফুপাতে বলল, ভয় পেয়েছি মামা। ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, ভয় পাবারই কথা। ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই, আর তুই পাবি না? এখানে থাকার দরকার নেই, চল আমার সঙ্গে ঢাকায়। ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর। ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না। বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনা চোখ বন্ধ করে ফেলল। ইদ্রিস সাহেব নিজের মনেই বললেন, পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছিল, দুটো পাই ছাতু হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার 18 ঘন্টা পর মারা গেছে। খবর পেয়ে দেখতে গিয়েছিলাম, না গেলে অভদ্রতা হয়। ইদ্রিস সাহেব খানিকক্ষণ চুপ থেকে বললেন, ছেলেটা খারাপ ছিল না বুঝলি, খামোখাই আজে বাজে সন্দেহ করেছি। অতি ভদ্র ছেলে। তোর কথা জিজ্ঞেস করলো, বেশ কয়েকবার জিজ্ঞেস করলো। বিনার খুব ইচ্ছা করলো বলতে, আমার কথা কি জিজ্ঞেস করলো মামা? সে বলতে পারল না। ইদ্রিস সাহেব বললেন, ছেলেটার অ্যাক্সিডেন্টের সময় তার অঞ্চলে পৌঁছানো মাত্র সেখানে সব লোক এসে উপস্থিত। হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে, দেখবার মতো একটা দৃশ্য। বুঝলি বিনা, আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি, অন্তর দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্য আমাকে কিছু টাকাও দিয়ে গেছে, না করতে পারলাম না।
একটা মানুষ মারা যাচ্ছে, কি করে না বলি বল, ঠিক না? আপনারা শুনছিলেন বৃষ্টি ও গল্প। আজকে আমি পড়লাম হুমায়ূন আহমেদের লেখা অসম্ভব সুন্দর দুটি গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে মেইলও করতে পারেন। আমার মেইল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে বই পড়বেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।